মনোনয়নের বাছাই দ্বৈতনীতি প্রয়োগের অভিযোগ প্রার্থীদের। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু, নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বললেন সিইসি। গণতান্ত্রিক উত্তরণে ধানের শীষের বিকল্প নেই বলছেন বিএনপি নেতারা। পরিকল্পনা করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ। প্রশাসনের পূর্ণ সমর্থন পাচ্ছে বিএনপি। আবারও ফ্যাসিজমের দিকে হাঁটছে দেশ, অভিযোগ এনসিপি নেতাদের। পরিচয় মিলেছে আরও ৮ জুলাই শহীদদের। রায়ের বাজার গণকবর দেওয়ার শতাধিক শহীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এবং যুক্তরাষ্ট্রের বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আদালতে তোলা হচ্ছে আজ। কলম্বিয়া ও কিউবাকেও হুমকি ট্রাম্পের, ইরানকেও কড়া বার্তা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। একই সমস্যা থাকার পরও কারো মনোনয়ন বাতিল, কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ পাচ্ছেন রিভিউয়ের সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। গাইবান্ধা এক আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার ২ আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে দুই আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা ১০ জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা ৯-এর ভোটার না, এবং এই ২ জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা ৯-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা ১৮ আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়া যত পপুলারই হোক কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম।
আমার কাছে মনে হয় অনেক অনেক হেভিওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা এটা একটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার 1000 লোকের স্বাক্ষর বা 2000 লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলোর কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে 1842 জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বাছাইয়ের মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে আপিল করছেন। এই মুহূর্তে সেখানে আছেন শাহাদাত অভ্র, চলে যাচ্ছে তার কাছে। অভ্র, এ পর্যন্ত কতজন আপিল করেছেন জানাবেন, আর প্রার্থীদের আপিল নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? এখনো পর্যন্ত ঠিক কতজন এখানে আপিল করেছে সেটি কিন্তু নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে উল্লেখযোগ্য যেই যারা কিনা হচ্ছে হেভিওয়েট প্রার্থী কিংবা ঢাকার যারা কিনা হচ্ছে মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, তাদের কিন্তু অনেককেই আমরা এখনো পর্যন্ত এখানে উপস্থিত হতে লক্ষ্য করিনি। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই যে বুথগুলো আছে সেগুলো কিন্তু অঞ্চল ভিত্তিকভাবে বুথগুলো রাখা হয়েছে। বিশেষ করে আমি এখানে লক্ষ্য করছি খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট। তার পাশাপাশি কিন্তু এই ঢাকা অঞ্চলেরও কিন্তু একটি বুথ রয়েছে, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর। এই 10টি বুথ কিন্তু হচ্ছে মূলত এখানে আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই দাবি তাদের সবারই মনোনয়নপত্র ফিরে পাওয়ার সম্ভাবনা শতভাগ। তারা প্রত্যেকেই কিন্তু তাদের যেই ভুলভ্রান্তি ছিল কিংবা তাদের পক্ষ থেকে যে ধরনের ত্রুটির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই সব ত্রুটি সেগুলো কিন্তু সমাধান করেই কিন্তু এখানে এসেছেন। এমনটাই কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তখন তারা আমাদেরকে বলেছে। এর পাশাপাশি এই যে বুথগুলোতে এসে তারা কিন্তু যেই তথ্যগুলো তারা জানতেন না সেগুলো সম্পর্কেও জানতে পারছেন। এছাড়াও তারা যারা অবৈধ বলে গণ্য হয়েছেন নির্বাচনের যেই মনোনয়ন পত্রটি, সেটি আপিল করার কিন্তু সুযোগ আজকে থেকে 9 তারিখ পর্যন্ত পাচ্ছেন এবং 10 তারিখ থেকেই কিন্তু তাদের যে আপিল নিষ্পত্তির সময়সীমা সেটি কিন্তু চালু হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সকালে আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছেন যে এই যে পরিবেশ, যে পরিস্থিতি, এতে কিন্তু নির্বাচনের যেই ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড, সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে এখানের পরিস্থিতি আমার সর্বশেষ দেখা মতে আমি বলতেই পারি যে এখনো কিন্তু অধিকাংশ প্রার্থী বাকি রয়েছে। কারণ 723 জন যারা কিনা অবৈধ বা স্থগিত ঘোষণা করা হয়েছে যাদেরকে, তারা কিন্তু এখন এসে পৌঁছাননি। তবে ধরে নেওয়া যায় যে এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা চলে আসবেন এবং তার সাথে সাথে আরও কিন্তু সময় রয়েছে 9 দিনের। যে কোনো সময় তারা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু তাদের আপিল করার জন্য তারা এখানে এসে পৌঁছাতে পারবেন। তার পাশাপাশি তাদের পক্ষ থেকে কিন্তু আইনজীবীরা আসতে পারবেন। আইনজীবীরা এসে কিন্তু তাদের যুক্তিতর্ক, তাদের জানাশোনারও যদি কোনো ঘাটতি থাকে সেই ব্যাপারেও কিন্তু তারা জেনে নিতে পারবেন এই বুথগুলো থেকে। এই ছিল আমার কাছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে সর্বশেষ। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু হয়েছে আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সকালে আগারগাঁওয়ে আপিল কার্যক্রম পরিদর্শনে গিয়ে বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি ভালো আছে। কমিশন একটি সুষ্ঠু ভোট আয়োজন করতে পারে বলে আশা করেন তিনি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে দলের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সুপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু বিএনপি চায় শান্তি প্রতিষ্ঠায় দেশ গণতন্ত্র উত্তরণ হোক। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
আব্দুস সালাম জানান, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। এছাড়াও বিএনপি মনোনীত ঢাকা 13 আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ বলেন, জাতীয়তাবাদীদের এর জন্য জনগণের ভালোবাসা রয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার গঠন হবে বলেও আশাবাদ জানান তিনি। 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। প্রত্যেকটা সংকটে যেমনি বিএনপি জনগণের পাশে ছিল, ঠিক এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপিকে প্রশাসন সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দেশ আবারও ফ্যাসিজমের দিকে যাচ্ছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে রাজু ভাস্কর্যের সামনে নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা ধরেই নিচ্ছি আরেকটা ফেসিজমের দিকে আমরা যাচ্ছি। তো এখনো যারা বাংলাদেশের মানুষ আছেন, আমরা আপনাদের কাছে যাব, বিবেকের কাছে যাব, আপনারা প্রশ্নগুলো তুলবেন। বিএনপি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছে, ছবির মোহরা দিয়ে যাচ্ছে, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। এটা খালেদা জিয়ার প্রতি অসম্মান করা হয়। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে বিগত 3টে ইলেকশনের কথা মনে করিয়ে দেয়। আমরা প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্তাবকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। ছয় উপজেলা আর 66টি ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া জেলার সংসদীয় আসন 4টি। কৃষি নির্ভর আর কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান থাকলেও এই জেলার প্রধান সমস্যা মাদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ আছে সাধারণ মানুষের। আসন্ন নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে কুষ্টিয়ার কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কুষ্টিয়ার সংসদীয় 4টি আসনে ভোটারদের প্রধান প্রত্যাশাগুলো কেমন, আর প্রার্থীদেরও নজর কোন দিকে জানাবেন? নিশ্চয়ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কথা আপনার মনে আছে। কবিগুরু ঠিক যেখান থেকে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন, আমি এখন ঠিক সেখানে আছি, তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে। এটি এখন একটা পর্যটন অঞ্চল। এখানে কুষ্টিয়ায় ঘুরতে আসেন মানুষ, শুধুমাত্র এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখতেও অনেকে ঘুরতে আসেন। কিন্তু এছাড়াও যেই মৌলিক নাগরিকের যে চাহিদাগুলো রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে এই কুষ্টিয়া জেলায়। আমার সঙ্গে আমার সহকর্মী মেজবা পলাশ রয়েছেন, এখানকার আমাদের সহকর্মী। পলাশ, যেটি আমরা আলোচনাও করছিলাম, যে নাগরিকদের যেই চাহিদা কিংবা নাগরিকদের যে মৌলিক সুযোগ সুবিধা, সেটা কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে এই কুষ্টিয়ায়। এছাড়াও আরো নতুন করে অনেক চাহিদার সৃষ্টি হয়েছে। কি বলছেন ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের আর কি কি নতুন চাহিদা হচ্ছে?
আসলে গালিব, আসলে আপনি যেমনটা বলছিলেন, মূলত আসলে যে কুষ্টিয়ার, যে বিশেষ করে কুষ্টিয়ার এক আসন, কুষ্টিয়ার দৌলতপুর আসন, সেটি আসলে সেখানে কিন্তু আসলে যে সেখানে কিন্তু মাদকের একটি থাবা, এবং সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন রুট দিয়ে কিন্তু আসলে মাদক কিন্তু আসলে ঢোকে, এবং নদীপথ সহ যে পাশেই ঠিক গড়াই এবং যে পদ্মা যে নদী, সেই ঠিক এই যে নদীপথে কিন্তু আসলে যে মাদকের যে চালানগুলো সেগুলো কিন্তু চলে আসে, এবং এইগুলো কিন্তু এটি কিন্তু জেলার বিভিন্ন এলাকায় যে কুষ্টিয়ার যে 4টি আসন, বিশেষ করে কুষ্টিয়া 2, 3 এবং যে 4, ঠিক আমরা এখন 4-এ অবস্থান করছি, ঠিক এই আসনগুলো এলাকাতে কিন্তু এগুলো কিন্তু একেবারেই ভয়াবহ যে বিস্তার সেটি কিন্তু ঘটেছে। এটি আসলে এটি একটি বিষয় রয়েছে, এবং এইটা ভোটাররা কিন্তু আসলে বলছেন যে এই যে এটি কিন্তু রোধ করতে কিন্তু আসলে তারা একটা কার্যকরী যে পদক্ষেপ সেটি চান। আইন শৃঙ্খলা বাহিনীর একটা কঠোর নজরদারি তারা আসলে দাবি করছেন। হ্যাঁ, এরকম এবং এখানে নিশ্চয়ই রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরও একটা হস্তক্ষেপ দরকার। অবশ্যই এটি রাজনৈতিক নেতৃবৃন্দুর কিন্তু আসলে এটা হস্তক্ষেপ না হলে কিন্তু এটি সম্ভব হয় না। আমরা কিন্তু দেখি যে বিভিন্নভাবে কিন্তু যারা রাজনৈতিক দলের যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তাদের কিন্তু এটা একরকম একটা শেল্টার কিন্তু তারা কিন্তু পান। আমরা কিন্তু এই বিষয় কিন্তু এরকম অভিযোগ কিন্তু আমরা শুনে আসছি দীর্ঘ সময় ধরে। এই বিষয়গুলো কিন্তু আসলে ভোটাররা কিন্তু বলছেন যে এছাড়াও আমি যতটুকু জানি কুষ্টিয়ায় কিন্তু বিআরবির মতো প্রতিষ্ঠান রয়েছে, এবং এছাড়াও আরো এখানে খাজানগরে চালের মোকাম রয়েছে, যেখানে অনেক বড় বাংলাদেশের। এই শিল্পের দিক থেকে আসলে কুষ্টিয়া কতটুকু এগিয়ে রয়েছে? আসলে শিল্পায়নে এবং যে কৃষিতে কিন্তু বেশ কুষ্টিয়া কিন্তু বেশ এগিয়ে। হ্যাঁ, এক্ষেত্রে আসলে শিল্পায়ন হলেও কিন্তু যে আমরা একটু বিষয় বলে রাখি যে কুষ্টিয়ার শিক্ষার হার কিন্তু বেশ ভালো, কিন্তু এতে কিন্তু যে বেকারত্ব কিন্তু আসলে বেশ বেশি, বেকারত্ব বেশি হওয়ার কারণে আসলে এটিও একটা সমস্যা। তো এটা ভোটাররা কিন্তু বলছেন যে এই বেকারত্ব দূর করতে কিন্তু যে রাজনৈতিক যারা নেতারা, যারা পরবর্তী যারা সরকার গঠন করবে, এইটি যেন আসলে তারা যেন আসলে করেন, এরকমটি বেশ কিছু দাবি আসলে উঠেছে। করছেন পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে কুষ্টিয়ার ভোটাররা, যেখানে তরুণ ভোটাররা রয়েছেন যারা বেকারত্বকে আসলে পুরোপুরি জীবন থেকে মুছে ফেলতে চান, এই দাবিও কিন্তু তাদের রয়েছে। আজকে বিকেল 4:30টায় আমরা কুষ্টিয়ার যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে বসবো, ভোটারের ইশতেহার নিয়ে দেখার আমন্ত্রণ রইল। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসি সচিব কথা বলছেন, বা সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে এটা তো পরের ব্যাপার, আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা। হলফনামা যেটা দিয়েছেন এটা তো প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। এখন সেই তথ্যের উপরে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আপিল করবেন। তো যেটা গ্রহণ করা হয়েছে, আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের। আমার কানে এটা আসেনি, আপনি আমাকে বললেন, আমার যদি এটা তো যেটা যদি এরকম অসঙ্গতি হয়ে থাকে তো রিটার্নিং অফিসার তো এটা দেখবেন। আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন। এটা তো রিটার্নিং অফিসারের কাছে। এখন এরপরে যদি সেই সংক্ষুব্ধ ব্যক্তি যদি এখানে আপিল করেন। কথা বলছিলেন ইসি সচিব, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে নিহত আরও 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। পরিচয় শনাক্ত হওয়া 8 জনকে নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আর বাকিদের পরিচয় শনাক্তে এত সময় লাগছে কেন, কি বলছে সিআইডি? আসলে দীর্ঘ 18 মাস পরে কিন্তু আজকে এখানে 8টা পরিবার, মা, সন্তান এবং তার সহধর্মিণী, তাদের স্বামী, বাবা, ভাইয়ের পরিচয়টা পেয়েছে। আজকের এই আবেগঘন মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে যখনই তাদের সন্তান এবং স্বজনদের পরিচয় শনাক্ত করা হলো, কবর শনাক্তকরণ করা হলো, তারা অন্তত জানতে পেরেছে এই জায়গাটায় হচ্ছে যে তাদের সন্তান অথবা কারোর বাবা, কারোর স্বামীর কবর রয়েছে। সে জায়গা থেকে তারা প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি এক ধরনের কৃতজ্ঞতা বোধ থেকে শুরু করে যেমন আবেগ, ক্ষোভ,
রাগ অভিমান সব কিছুই আমরা এখানে দেখতে পেয়েছি। যদি আমি একটু 8 জনের কথা বলি, 8 জন হচ্ছে যে আমরা এখানে জানতে পেরেছি, আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে। সিআইডি প্রধান সিবগাতুল্লাহ তিনি জানিয়েছেন 8 জন কিন্তু শহীদ জুলাই যোদ্ধা। তারা 2024 সালের গণ অভ্যুত্থানে তারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আর যে 114 জনের কথা আমরা বলছি 2024-এ যে জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত আঞ্জুমান মফিদুলের মাধ্যমে যে বেওয়ারিশ লাশ হিসেবে এখানে দাফন করা হয়েছে, সেই 114টি লাশের মধ্যে বলছেন যে প্রত্যেকটি লাশই কিন্তু জুলাই যোদ্ধার না। এখানে অন্যান্য অ্যাক্সিডেন্টাল কেস এবং স্বাভাবিক মৃত্যুর এবং যাদের পরিচয়হীন এরকমও পাওয়া গেছে বলে আমাদেরকে জানানো গেছে। যদি একটু আমি তাদের পরিচয়টা বলি, যে 8 জনের মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি এখানে শহীদ পারভেজ ব্যাপারী আছে, তার চাঁদপুরের সন্তান সে। তারপর শহীদ রফিকুল ইসলাম আছেন, যিনি হচ্ছে পিরোজপুরের কম্পিউটার শিক্ষক, উনি একজন প্রশিক্ষক, তিনি নিখোঁজ হয়েছিলেন 19 তারিখে। তারপর আরেকজনের কথা যদি বলি, শহীদ রফিকুল ইসলাম, তিনি হচ্ছেন ফেনী জেলার বাসিন্দা, তার মৃত্যু হয়েছে 19 তারিখে। নিখোঁজের তারিখ 18 তারিখ থেকে যাত্রাবাড়ি এলাকা থেকেই কিন্তু তার নিখোঁজ হওয়া হয়। আরেকজন আছেন শহীদ ফয়সাল সরকার, তিনি কুমিল্লার পেশা ছাত্র, তো পাশাপাশি শ্যামলী পরিবহনের সুপারভাইজার হিসেবে তিনি কাজ করতেন। সে জায়গায় নিখোঁজের তারিখ তারও 19 তারিখে এবং মৃত্যু হয়েছে 22 তারিখে, যেটা আঞ্জুমান মফিদুলের মাধ্যমে জানা গেছে। সবকিছু মিলিয়ে আসলে বিভিন্ন জনের যে আমরা জানিয়ে রাখি যে 9 জনের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই লাশগুলোর শনাক্তকরণ করা হয়েছে, আর বাকিদের স্যাম্পল কিন্তু সিআইডির কাছে প্রিজার্ভ করা রয়েছে। পরবর্তীতে যদি কেউ পরিচয় চায়, আবেদন করে, তার ভিত্তিতে বাকি লাশগুলো ফিরিয়ে দেওয়া হবে শনাক্তকরণ করে। রায়বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আরও 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। সে খবরে জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ যুগসু নির্বাচনের ভোট গ্রহণকাল নির্বাচন পেছানো নিয়ে আর যেন কোনো ছলছাতুরি না হয় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে নির্বাচন কমিশনের দাবি ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে দেখছি যে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেহেতু পুরান ঢাকার মাত্র 7.5 একরের এই ক্যাম্পাস, এবং এখানে ভোটার কিন্তু আমরা জানি যে 16,500-এর বেশি। তো এই এত সংখ্যক ভোটারের এত ছোট্ট একটি ক্যাম্পাসে কিন্তু আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম এখন নিশ্চয়ই আমরা ক্যামেরায় দেখাতে পারছি যে অনেক শিক্ষার্থী আমরা কিন্তু ক্যাম্পাসে এই মুহূর্তে দেখছি। একই সঙ্গে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় সেরে নিচ্ছেন শেষ দিনের মতো করে, এবং অনেকেই প্রচারণা চালাচ্ছেন, তাদের লিফলেট বিতরণ করছেন। নানাভাবে আমরা কিন্তু দেখছি যে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু একেবারে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এবং শিক্ষার্থীরা আসলে মুখিয়ে রয়েছেন। আমরা জানি যে সবশেষ 1987 কি 88 সালে সবশেষ এখানে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছিল, যখন একটি কলেজ ছিল। এরপর বিশ্ববিদ্যালয় হয় যখন, তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আর একটিবারও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কোনো গঠনতন্ত্রই ছিল না। আমরা জানি যে 5 আগস্টের পরে এই গঠনতন্ত্র তৈরি করা হয়, আচরণবিধি তৈরি করা হয়। এরপর কিন্তু একেবারে নির্বাচনের মুখোমুখি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে বেশ কয়েকবারই আসলে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, বারবার পেছানো হয়। সবশেষ আমরা দেখেছি গত 30 ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল, সেদিন কিন্তু নির্বাচন হয়নি বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে। নির্বাচনটি আগামী কাল হবে। এবং এই মুহূর্তে আরেকটি খবর যদি আমি দিয়ে রাখতে চাই, ছাত্রদল সমর্থিত প্যানেল একটু আগে ব্রিফ করেছে। তারা ব্রিফে যেটি জানিয়েছে যে তারা বলছে যে ওএমআর মেশিনে ভোট গণনা করলে নানা রকম ত্রুটি থাকতে পারে। তারা যেই দাবিটি জানিয়েছে যে এই ভোট গণনা করতে হবে, ম্যানুয়ালি গণনা করার তারা দাবি জানিয়েছে। এবং আমরা জানি যে ব্যালট পেপারগুলো কিন্তু তৈরি করা হয়েছে ওএমআর মেশিনে গণনা করার জন্য, কিন্তু ছাত্রদলের দাবি যে এই ওএমআর মেশিনে ত্রুটি রয়েছে অনেক, সে কারণে তারা ম্যানুয়ালি ঘোষণা করার কিন্তু দাবি জানিয়েছে। মাত্র একটু আগে তারা ব্রিফ করে এটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সবশেষ তথ্য। যুগসু নির্বাচনের ভোট গ্রহণকাল আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরেও অস্থিরতা কমেনি এলপিজির বাজারে। নির্ধারিত দামের চেয়ে বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান।
শোয়েব, চট্টগ্রামে এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ ও দরদামের অবস্থা জানাবেন। এরই একটি পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই যে প্রত্যেক মাসে দেশে প্রায় 1,20,000 টনের মতো এলপিজি প্রয়োজন হয় সিলিন্ডার, যেগুলো বেশিরভাগই বাসাবাড়ি কিংবা দোকানপাট রেস্তোরাঁতে ব্যবহার হয়। কিন্তু গেল ডিসেম্বরে কিন্তু সেটি কমে 85,000 টনে নেমে আসে এবং এটির মূল কারণ কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে আমদানি সংকট, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তারা আমদানি করতে পারছেন না এবং বাজারে ঘুরেও কিন্তু আমরা সেই সংকটের চিত্রটি দেখতে পেয়েছি। আমরা সকাল থেকেই বেশ কয়েকটি দোকানের সাথে কথা বলেছি, বেশ কিছু জায়গায় আমরা গেছি, কোথাও কিন্তু এলপিজির যে সিলিন্ডার সেগুলো পাওয়া যাচ্ছে না। আমরা যে দোকানটিতে রয়েছে সেখানে আমরা দেখেছি যে নগরীর বেশ কিছু এলাকা থেকে, বিশেষ করে যেহেতু এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিস রয়েছে, তার উল্টো পাশে বেশ কিছু গ্যাসের দোকান রয়েছে, সিলিন্ডারের দোকান রয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু ক্রেতারা সর্বশেষ ভরসা হিসেবে সেই জায়গাগুলোতে আসেন। কিন্তু দূর দূরান্ত থেকে, বিশেষ করে চকবাজার, হামজারবাগ, বহদ্দারহাট, এই সকল এলাকা থেকে আমরা দেখেছি যে রিকশায় করে সিলিন্ডার নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু কোথাও তারা গ্যাস পাচ্ছেন না। এবং এখানে যারা দোকানিরা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারাও যেটি বলছেন যে যার প্রয়োজন 100টি সিলিন্ডার সেখানে তাকে দেওয়া হচ্ছে 30 থেকে 35টি, যার প্রয়োজন 30টি সিলিন্ডার তাকে দেওয়া হচ্ছে 5টি এবং সেখানেও কিন্তু কোম্পানিগুলোর পক্ষ থেকে বাড়তি দাম নেওয়া হচ্ছে বলেও কিন্তু এখানকার দোকানিরা দাবি করেছেন। তারা বলছেন যে সরকার 1306 টাকা যেখানে ক্রেতার জন্য বা ভোক্তার জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই জায়গাতে কিন্তু ডিলাররা এই সকল ক্ষুদ্র দোকানদারকেই দিচ্ছেন 1450 থেকে 1500 টাকা দরে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা কিন্তু তাদের যে লাভ রয়েছে সেটি যুক্ত করে যখন বাজারে বিক্রি করছেন, বিভিন্ন জায়গা ভেদে সেটি কিন্তু 1700 থেকে 1800 টাকা পর্যন্ত গিয়ে ঠেকছে। কিন্তু 1700 থেকে 1800 টাকায় বিক্রি হলেও বাজারে কিন্তু আসলে সিলিন্ডার নেই এবং যেই কারণে যারা সাধারণ ভোক্তা রয়েছেন, বাসাবাড়িতে যারা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা রয়েছেন, চা বিক্রেতা যারা রয়েছেন, তারা কিন্তু এই সিলিন্ডারের সংকটে ভুগছেন এবং মারাত্মকভাবে কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা বাড়ছে রাজশাহীর গ্রাম ও শহরের নারী ভোটারদের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ভোট শেষে প্রার্থীদের পাশেও পেতে চান তারা। আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান যিনি বৈষম্য ছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। দালানের শহর, উঁচু নিচু বরেন্দ্র চরাঞ্চল আর সমতল জলাশয়ের ভৌগোলিক বৈচিত্র্যতায় ঘেরা রাজশাহী শহর, যেখানে মোট জনসংখ্যার 49.51% নারী। 70% কৃষি পেশার এই জেলায় পুরুষের সাথে পাল্লা দিয়ে শ্রমে ঘামে এগিয়ে আছেন নারীরা, যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি। কাজে যাওয়া আসার পথে যাদেরকে শিকার হতে হয় নানা ধরনের হয়রানির। মানুষের সম্পূর্ণ দেয় না, এইভাবে দিন চালায় আমাদের। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, শিক্ষা লাভের সুযোগ, স্বাস্থ্যসেবা সহ নারী বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে আসছে নির্বাচনে প্রতিশ্রুতি চান তারা। কৃষিতে মেশিনারিজের ব্যবহার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন অন্যরাও। আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির দ্বারাই কৃষি কাজের হচ্ছে, এটার জন্য আমরা চাই যেন কারিগরি প্রশিক্ষণ। স্কুলে এখানে কাছে কোনো স্কুল নেই, বাচ্চাদেরকে পড়ানোর জন্য অনেক অসুবিধা হয়। কেবল গ্রামীণ নয়, শহরের উদীয়মান নারী উদ্যোক্তারাও চান গুরুত্ব দেয়া হোক কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নে। আগামী সরকারের কাছে এটা চাওয়া যে আমরা নতুন নারী উদ্যোক্তা, তারা যেন আমাদের পাশে থেকে নিরাপত্তার একটা জায়গা করে দেয়। আলো নারীরা যে শুধু বঞ্চিত তা না, এখানে আর একটা গোষ্ঠী আছে যেটাকে নৃগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী বলা হয়। তাদের মধ্যে শিক্ষার আলোও নেই, তারা সমাজে পিছিয়ে আছে অনেকটা। এদিকে নারীদের সামাজিক নিরাপত্তায় প্রার্থীর বাইরেও রাজনৈতিক নেতাদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী এবং তাদের অগ্রযাত্রা যদি আমরা অব্যাহত না রাখতে পারি, আসলে রাষ্ট্রের যে উন্নতি, যে আমার উন্নয়নের যে ধারা, সেটা কিন্তু অব্যাহত থাকবে না। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী 11,40,035 জন। রাকিবুল হাসান, এখন রাজশাহী।
মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়াও সামরিক পদক্ষেপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিউবার বর্তমান সরকারও পতনের দ্বার প্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। আঙুল তুলেছেন মেক্সিকোর দিকেও। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভেনেজুয়েলায় দুর্ধর্ষ অভিযানের পর এবার কলম্বিয়া, কিউবা এবং মেক্সিকোর দিকে নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে ভেনেজুয়েলার মতোই কলম্বিয়ার বিরুদ্ধেও কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তুলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে ইঙ্গিত করে হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও একই ধরনের অভিযান পরিচালনার পক্ষে যুক্তিও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। Colombia is very sick too, run by a sick man who likes making cocaine and selling it to the United States, and he's not going to be doing it very long, let me tell you. সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিউবার বর্তমান সরকারও খুব শিগগিরই পতনের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রস্তাবটি মন্দ নয়, তবে দেশটি এমনিতেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। Cuba is ready to fall, you know. Yes. Cuba looks like it's ready to fall. I don't know if they're going to hold out. But Cuba now has no income. They got all of their income from Venezuela. রোববার এয়ারফোর্স ওয়ানে দাঁড়িয়ে মেক্সিকোকে নিয়েও একই ধরনের সমালোচনা করেছেন ট্রাম্প। মেক্সিকোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতে হবে বলে তাগিদ অনুভব করছেন বলে জানিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চলমান বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। গোয়েন্দা তথ্যের বরাতে চাঞ্চল্য করে তথ্য প্রকাশ করেছেন দ্য টাইমস ও ইরান ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনের তথ্য বলছে, খামেনির যাত্রাবহরে আরও থাকতে পারেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ 20 সহযোগী। এ বিষয়ে ইরান সরকারের উচ্চ পর্যায় থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তবে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এনে শুক্রবার ইরান সরকারের বিরুদ্ধে ট্রাম্পের দেওয়া সরাসরি হস্তক্ষেপের হুমকিতে মাথা নত না করার অঙ্গীকার করেছেন খামেনি। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফার্সি ভাষায় দেয়া এক পোস্টে ইরানকে কড়া বার্তা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ঝামেলায় না জড়াতে সতর্ক করা হয়েছে। এদিকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে চলমান সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি শহরের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে সরকার। এবার খেলার খবর। মুস্তাফিজ ইস্যুতে টি-20 বিশ্বকাপে আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে বেশ জটিলতায় পড়তে হবে আইসিসিকে। বাংলাদেশের ম্যাচ ভারতে হওয়ায় টুর্নামেন্টের পুরো সূচি পরিবর্তনের ঝামেলা পোহাতে হবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে। বিস্তারিত প্রতিবেদনে। 7 ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে 2026 টি-20 বিশ্বকাপ। 1 মাসের মতো সময় থাকা বিশ্ব আসরের সূচি থেকে ভেন্যু সবকিছুই ঠিকঠাক। তবে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় শেষ সময়ে তৈরি হয়েছে অস্থিরতা। দোলাচলে পড়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভবিষ্যৎ। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় এরই মধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ম্যাচ ভেন্যু পরিবর্তনের জোরালো দাবি তুলেছে দেশের ক্রিকেট বোর্ড। তবে সব যখন ঠিক, সেই সময়ে কি সিদ্ধান্ত নেবে আইসিসি? বাংলাদেশের অনুরোধে সাড়া দিলে আইসিসিকে লজিস্টিক ব্যবস্থাপনা ছাড়াও দলগুলোর নিরাপত্তা সহ সম্প্রচারের বিষয়ের মতো অনেক জটিল বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে 20 দলের এই টুর্নামেন্টে ভারতের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। শুধু প্রথমটিই নয়, সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচের সবকয়টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে। তবে আইসিসি যদি এত জটিল প্রক্রিয়া এড়াতে বিসিবির অনুরোধেই সাড়া না দেয়, সেক্ষেত্রে ওয়াকওভারের পথে হাঁটতে হবে আইসিসিকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো পয়েন্ট অর্জন করবে। এ ধরনের ঘটনায় টুর্নামেন্ট কার্যত 19 দল হয়ে যাবে, আর শুরুর আগেই টুর্নামেন্ট আকর্ষণ হারাবে অনেকটাই। শরীফ রওশন, এখন। শেষ করবো এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। মনোনয়নের বাছাইয়ে দ্বৈত নীতি প্রয়োগের অভিযোগ প্রার্থীদের। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু, নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বললেন সিইসি। গণতান্ত্রিক উত্তরণে ধানের শীষের বিকল্প নেই বলছেন বিএনপি নেতারা। পরিকল্পনা করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ।
প্রশাসনের পূর্ণ সমর্থন পাচ্ছে বিএনপি, হচ্ছে একপাক্ষিক আচরণ, অভিযোগ এনসিপি নেতাদের। আবারও ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা। জুলাইয়ে গণকবর দেওয়া আরও 8 শহীদের পরিচয় মিলেছে। গণঅভ্যুত্থানে নিহত শতাধিক ব্যক্তির ডিএনএ বিশ্লেষণ করছে সিআইডি। এবং যুক্তরাষ্ট্রের বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আদালতে তোলা হচ্ছে আজ। কলম্বিয়া ও কিউবাকেও হুমকি ট্রাম্পের, ইরানকেও কড়া বার্তা। এ ছিল এখন থাকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।